নমস্কার দর্শক বন্ধুরা, হ্যালো সুস্বাস্থ্যের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সবাই জানেন ভ্যাকসিন এসে গেছে, কিন্তু এখনও আমরা কিন্তু ভ্যাকসিনেটেড হইনি। তো যতদিন না আমরা ভ্যাকসিন পাচ্ছি ততদিন মাস্ক ব্যবহার করব, পাশাপাশি হাত ধোবো এবং অন্যের সাথে শারীরিক দূরত্ব বজায় রাখবো করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে। তার জন্য আমরা বাড়ি থেকে বের হওয়ার সময় মাস্ক পরে আসি, আর প্রতিদিনের মতো স্টুডিওতে একটা নিরাপদ দূরত্ব বজায় রাখি বলেই মাস্ক খুলে আমরা অনুষ্ঠান করি। আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, হ্যালো সুস্বাস্থ্যের গোটা টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই শুভ দিনে আমরা সবাই যেন সুস্থ থাকতে পারি, এটাই যেন আমাদের একটা প্রতিজ্ঞা, এটাই যেন আমরা সবাই চাই মন থেকে যে আমাদের বছরটা, আমাদের উৎসবগুলো যেন ভালো কাটে, আনন্দে কাটে। আর আমরা তো অবশ্যই কাটবো বা কাটাবো ভালো, কিন্তু আমাদের বাড়িতে বা আমাদের আশেপাশে যারা ছোটরা রয়েছে, শিশুরা রয়েছে, তারা কীভাবে ভালো থাকবে, তাদের যে সমস্যাগুলো হয় সেগুলো আমরা কি করে বড়রা বুঝবো, সেসব নানান বিষয় নিয়ে কথা বলার জন্যে আজ আমাদের এই স্পেশাল এপিসোডে রয়েছেন ডক্টর গোপা চ্যাটার্জি, চাইল্ড স্পেশালিস্ট, বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ। নমস্কার ম্যাডাম। নমস্কার। কেমন আছেন ম্যাডাম? ভালো আছি। আপনাকে পৌষ পার্বণের শুভেচ্ছা হ্যালো সুস্বাস্থ্যের গোটা টিমের পক্ষ থেকে। আপনাদেরও শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আজ প্রথমে আপনার কাছে যেটা জানবো সেটা হচ্ছে যে আমরা জানি পালস পোলিওর যে টিকাকরণটা গোটা দেশে যেটা হয়, আমাদের দেশে 16ই জানুয়ারি ছিল, সেটা এখন কোভিড ভ্যাকসিনেশনের জন্য একটু পিছিয়ে গেছে। আপাতত 31শে জানুয়ারির ডেট ফিক্স করা হয়েছে। তো পালস পোলিও আমরাও নিয়েছি ছোটবেলায়, আপনিও নিয়েছেন, আমরাও নিয়েছি। ভারতবর্ষে তো খুব একটা বেশি পালস পোলিও এখন আর দেখা যায় না। তবুও এই টিকাকরণের কি প্রয়োজনীয়তা ম্যাডাম, কি প্রয়োজন রয়েছে? আমাদের দেশ পোলিও ফ্রি ঘোষণা হয়েছে 2014 জানুয়ারিতে। আমাদের দেশে লাস্ট পোলিও কেস পাওয়া গেছিল 2011-তে। আচ্ছা। সেটাও জানুয়ারি মাসে, সেটা উত্তরপ্রদেশে। এরপরে তো রেগুলার ভ্যাকসিনেশন চলছে, সবই চলছে। কিন্তু পোলিও ভাইরাসের আসলে টাইপস আছে। হ্যাঁ, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, বিভিন্ন রকমের স্ট্রেইন আছে। কিছু পোলিও থাকে যেগুলোকে আমরা ভ্যাকসিন ডিরাইভড পোলিও বলি। আচ্ছা। তো যেহেতু আমাদের রুটিন ওরাল পোলিও ভ্যাকসিনেশন চলছে, অনেক সময় মানে যেটা হয় ওয়াইল্ড পোলিও ভাইরাস আছে, সেই স্ট্রেনটা বিভিন্ন কারণে মিউটেশনের কারণে চেঞ্জ হতে পারে। আচ্ছা। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেহেতু আমরা ওরাল পোলিও ভ্যাকসিন আমরা রেগুলার ভ্যাকসিনেশনে আছে এবং ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিনও রেগুলার ভ্যাকসিনেশনে চালাচ্ছি, সুতরাং অনেক সময় মিউটেশনের কারণে কোনো স্ট্রেন চেঞ্জ হতে পারে, যেটাকে ভ্যাকসিন অ্যাসোসিয়েটেডও বলা হয়, প্যারালাইটিক পোলিও, ভিএপিপি বলা হয়, বা ভ্যাকসিন ডিরাইভ পোলিও বলা হয়, ভিডিপি বলা হয়, সেটা হতে পারে। এর জন্যই একটা সার্টেন ইন্টারভ্যালে পালস পোলিও চালানো হয়। মানে এটা চলতেই থাকবে? চলতে তো এখনো থাকছে, কিছু ক্রাইটেরিয়া আছে বিভিন্ন রকম, এখনো তো চলছে, মানে সেটা। ওকে, আমি আসি ফিরে ম্যাডাম আপনার কাছে পালস পোলিও সম্বন্ধে আরো অনেক কিছু জানবো, পাশাপাশি কোভিড ভ্যাকসিন এসে গেছে সেটা সম্বন্ধে জানতে হবে। দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, আজ আমাদের সঙ্গে রয়েছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর গোপা চ্যাটার্জি। আপনাদের সবার পরিচিত, আমাদের অনুষ্ঠানে উনি আগেও দুবার এসে গেছেন। তো আজ শিশুদের নিয়ে আমরা অনেক কিছু কথা বলবো, শিশুদের নানান সমস্যা নিয়ে। তো আপনাদের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে পরিবারে, ছোটদের নিয়ে, বাচ্চাদের নিয়ে, বা কোনো কিছু জানার থাকে আপনার, তাহলে অবশ্যই সরাসরি আমাদের স্টুডিওতে ফোন করতে পারেন। আপনাদের টিভি স্ক্রিনে আমাদের ফোন নাম্বার রয়েছে। দর্শক বন্ধুদের পাশাপাশি একটা জিনিস জানিয়ে রাখি যে ডিডিকে আগরতলা দেখছেন আপনারা, যেদিন থেকে শুরু হয়েছিল ডিডিকে আগরতলায় এই নামই এই চ্যানেলটি আপনারা দেখছেন, কিন্তু আগামী 21শে জানুয়ারি থেকে আপনাদের এই প্রিয় চ্যানেলটি একদম 24 ঘন্টাই আপনারা দেখতে পাবেন। আপনাদের প্রিয় ডিডিকে আগরতলা হয়ে যাচ্ছে ডিডিকে ত্রিপুরা, আর 21শে জানুয়ারি থেকে মানে আগামী বৃহস্পতিবার থেকে 24 ঘন্টা আপনারা এই চ্যানেলেই নানান ধরনের অনুষ্ঠান, পাশাপাশি নিউজ দেখতে পাবেন। ম্যাডাম, আপনি যেটা বলছিলেন যে পোলিও ভ্যাকসিন তার জন্য চালিয়ে যাচ্ছে এবং এটার জন্য একটা প্রিকশনারি মেজার হিসেবে নেওয়া হচ্ছে এবং তার জন্য দেওয়া হচ্ছে। কত বছরের বাচ্চা অবধি, মানে এটা 5 বছর অবধি আমরা পালস পোলিও দিতে থাকি। আচ্ছা, এরপরে কি এই যে দো বুঁদ জিন্দেগি কি আমরা যেটা বলি, এটা শুধু 5 বছর অবধি, এরপর আর দেওয়া এরপর আর লাগে না? এরপর আর লাগে না। ওকে, ফাইন। দর্শক বন্ধুরা, পালস পোলিও যদি আপনার পরিবারে কোনো শিশু থাকে 5 বছরের নিচে, 5 বছর অবধি, তাকে অবশ্যই 31শে জানুয়ারি ঠিক করা আছে ডেটটা, অবশ্যই 2 ড্রপ পালস পোলিও, ওরাল পালস পোলিও অবশ্যই খাওয়াবেন। ম্যাডাম, পালস পোলিও ওরাল নিচ্ছে আমরা, বাচ্চারা ছোটরা মুখে, ইনজেকশনের মারফত কি নেওয়া হয়? আমরা জানি 2 রকম পোলিও আছে। পালস পোলিও যেটা ওরাল পোলিও ভ্যাকসিন, সেটা লাইভ ভ্যাকসিন।
আচ্ছা আর যেটা আমরা ইনজেকশনের মাধ্যমে দিই সেটা ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, আইপিভি। আচ্ছা দুটোই আজকাল দেওয়া হয়। মানে প্রথমে ছিল আজকাল থেকে কয়েক বছর আগে শুধু আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে শুধু ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা লাইভ ভ্যাকসিন, লাইভ মানে জীবন্ত ভ্যাকসিন। কিছু ভ্যাকসিন লাইভ হয়, কিছু কিল্ড হয়। আচ্ছা ভ্যাকসিনের টাইপ থাকে, বিভিন্ন রকম প্রোটিন থাকে, কিছু কিল প্রোটিন, কিছু লাইভ প্রোটিন। তো ওরাল পোলিওটা লাইভ ভ্যাকসিন, আচ্ছা ওরাল পোলিওটা তো সরকারিভাবে দেওয়া হচ্ছে, সরকারিভাবে। সরকারও ইনঅ্যাক্টিভেটেডও কি- সরকারিভাবে দেওয়া সরকারিভাবে হচ্ছে, দেওয়া হচ্ছে, সরকারি। সব বাচ্চাদের দেওয়া হচ্ছে। সব বাচ্চাদের। ওটা কি ওয়ান্স নাকি ওটা বছর বছর দিতে হয়? না, এটা প্রথম 18 মাস পর্যন্তই শিডিউলে থাকে। আচ্ছা হ্যাঁ, 0 মানে 6, 10, 14 যেটা আমাদের ডিপিটি যেটা দেয় ট্রিপল অ্যান্টিজেন, সেটার সঙ্গে আর 18 মাসে আরেকটা ডোজ দেওয়া আরেকটা হয়। বুঝতে হয়। ম্যাডাম কোভিড ভ্যাকসিন এসে গেছে, এটা নিশ্চয়ই খুব আনন্দের বিষয় এবং একটা অনেক দিনের অপেক্ষার পর। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন আমরা শুনছি যে কোভিড ভ্যাকসিন এসছে প্রথমে স্বাস্থ্যকর্মীরা পাবে, তারপর ডক্টররা বা যারা প্রথম সারির যোদ্ধা, Frontline workers ফ্রন্টলাইন ওয়ার্কার্স যারা। এখন কথা হচ্ছে যে শিশুদের কি হবে? এই একই ভ্যাকসিন কি শিশুরাও পাবে আগামী দিনে? সেম ভ্যাকসিন, আচ্ছা সেম ভ্যাকসিনই পাবে। কোভিড ভ্যাকসিন যেটা, সেটা তো অনেক রকম ভ্যাকসিনই এসছে, সবাই হয়তো জানেন। প্রথম যেটা করেছিল ফাইজার কোম্পানি, সেটা করেছিল আমেরিকাতে। আচ্ছা এরপর অক্সফোর্ডের একটা ভ্যাকসিন ট্রায়াল হলো, সেটার যে টাইপটা, সেটার টাইপ করেই আমাদের ইন্ডিয়াতে দুটো কোম্পানি করেছে, সিরাম। সিরাম ইনস্টিটিউট আর একটা আছে ভারত বায়োটেক। সিরাম ইনস্টিটিউটেরটা হচ্ছে গিয়ে কোভিশিল্ড আর ভারত বায়োটেকেরটা কোভ্যাক্সিন। আচ্ছা তো দুটোর টাইপ অনেকটাই একরকম। আর যেটা ফাইজারের যেটা ভ্যাকসিন যেটা আমেরিকা করছে, ওরা ডাইরেক্ট কিছু আরএনএ ডাইরেক্ট ঢুকিয়ে দিচ্ছে। আচ্ছা মানে এটা খুবই হাইটেক বায়োটেকনোলজি অ্যাকচুয়ালি। আচ্ছা। তো বাচ্চাদের ক্ষেত্রেও যা, সেটা বড়দের ক্ষেত্রেও তা। হ্যাঁ, প্রত্যেকের ক্ষেত্রে সেমই হবে। Okay. যেমন আমরা ফ্লু দিই, ফ্লু ভ্যাকসিন হচ্ছে, সেটাও কিন্তু বাচ্চাদের বড়দের সেমই দেওয়া হয়, শুধু ডোজের এদিক সেদিক এদিক থাকে। সেদিক হবে। ম্যাডাম ফিরে আসি, এটা একটু ডিসকাস করবো আমরা বিস্তারিত। আমাদের প্রথম বন্ধু কে আছেন টেলিফোন, আজকে একটু দেখে নিই আগে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার স্যার, আমি আগরতলা থেকে মাতৃগুলি থেকে বলছি, রত্না। রতন দেবী বলুন, কি জানতে চাইছেন? আমার ছেলে 5.5 বছর, ঘুম একদম কম হয়। 5.5 বছর বয়স, কি কম হয়? মানে ঘুমটা, ঘুম কম হয়, ওকে। হুম, আচ্ছা ম্যাডাম কিছু জানবেন? ঘুম একদম, খাওয়াটাও কম হয়, ঘুমটাও কম হয়। আচ্ছা, কতটা ঘুমায় সারাদিনে? ঘুমোই না, দুপুরবেলা তো ঘুমাই না, আর রাত্রিবেলা কখন ঘুমায়? রাত্রে ঘুমায়। রাত্রিবেলা ঘুমায়, ওকে ঠিক আছে। সারাদিনে কতক্ষণ মোবাইল দেখে? না, মোবাইল তো ইউজ করে না ছেলে। মোবাইল ইউজ টিভি কম চালাবেন ঘরে, নির্দিষ্ট সময় ছাড়া টিভি চালাবেন না। ওকে, আপনি সঙ্গে থাকুন রত্ন দেবী। ম্যাডাম এটা ঘুম, খাওয়ার সঙ্গে ঘুম রিলেটেড অবশ্যই। অবশ্যই পাশাপাশি এই যে ইলেকট্রনিক গ্যাজেট গুলো একটা ঘুম কেড়ে নেওয়ার রুটিনটা একটা নেই কারণ। আর কি, রুটিনটা নেই এই কারণে। আর খুব সম্ভবত স্কুল টুলও বন্ধ আছে গত বছরখানে যাবত বাচ্চাদের। তো ওরা তো এক্সস্ট হচ্ছে না, খেলছে না, এর ফলে একটা মনোটোনি আছে, বাড়িতে রুটিন মেনটেন করছে না, সেটাই কারণ বেসিক্যালি। ঘুম না হওয়ার physical কোনো activity-টা কম হওয়াতে physical ঘুমটাও কমে activity যাচ্ছে কম, মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, ঘুমটা কম হওয়ার কোনো মানে সায়েন্টিফিক কোনো রকমের অসুখ জাতীয় কিছু নয়। এটা বেসিক্যালি আমরা বাচ্চাকে রেগুলেট যখন করতে পারি না ঠিক করে, আমাদের জীবন যখন রেগুলেটেড থাকে না, বাচ্চাদের রেগুলেট কি করে হবে, সেটাই জেনারেলি কারণ হয়। ঠিক, ওকে চলুন। চিন্তার রত্ন দেবী কিছু শুনলেন, এটা চিন্তার কোনো বিষয় নয়। একটা সিস্টেমে চলতে হবে, বাচ্চাকে বড়রা সিস্টেমে চললে বাচ্চারাও সিস্টেমে খেলাধুলো করুক বাচ্চা যতটা সম্ভব, এক্সস্ট হতে হবে, খেলতে হবে। আরো একজন বন্ধু আছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি উদয়পুর থেকে বলছিলাম। উদয়পুর থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন? উদয়পুর থেকে তাপস বলছিলাম। বলুন তাপস বাবু। বলুন। স্যার, সংসার হলো আমার বাচ্চা 1 বছর 2 মাস। আচ্ছা তো সুন্দর যে চোখ না, মানে ঠান্ডা লাগলে চোখটি লাল হয়ে যায়। আচ্ছা, ঠান্ডা লাগলে চোখ লাল হয়ে যায়। হুম হ্যাঁ, চোখটা তো লাল হয়ে যায়, কন্টিনিউ হাত দিয়ে বসতে থাকে। হুম ওটা দিলে তো আগে একটু সাথে যেতাম আগে। ওকে, ঠান্ডা ছাড়া এটা অন্য কোনো সময় হয় না? মানে ধরুন চান করার সময় বা সকালে ঘুম থেকে? না, সকালটা যেরকম হয়, যদি ঠান্ডা থাকে, হ্যাঁ। ঠান্ডার সময় হয়। ওকে ম্যাডাম কিছু জানবেন? কিছু অ্যালার্জি জাতীয় অসুখ আছে। সঙ্গে থাকুন আপনি, হ্যাঁ, তাপস বাবু, আপনার সঙ্গে বাচ্চার থাকুন। কিছু অ্যালার্জি আছে বেসিক্যালি, সিজনাল কিছু অ্যালার্জি হয়, অ্যালার্জি কনজাংটিভাইটিস বিভিন্ন রকম সিজনে হয়। আর ঠান্ডা, হ্যাঁ, এটা ঠান্ডা থেকে এবং হচ্ছে। স্প্রিং ওই সংযোগস্থলটা যখন থাকে ওই টাইমটাতে বেশিরভাগ হয়। তো এটার জন্য কিছু অ্যান্টি অ্যালার্জিক দিতে হবে। আপনি বাচ্চাকে চোখের ডাক্তারের সঙ্গে কনসাল্ট করবেন, একটা ডিটেল চেক আপ লাগবে। এরপরে কিছুদিনের জন্য একটু খাওয়ার অ্যালার্জির ওষুধ এবং ড্রপ দেওয়ার অ্যালার্জির ওষুধ ব্যবহার করতে হবে, ডাস্ট থেকে দূরে রাখবেন, ঠিক হয়ে যাবে।
আর এখানে উনি বলছিলেন ঠান্ডা থেকে লাগে, মানে ডাস্ট থেকে দূরে রাখলে ভালো। অ্যাকচুয়ালি কি ঠান্ডার দিনেই ডাস্ট বেশি হয়, আচ্ছা, ড্রাই থাকে, ড্রাই থেকে। ড্রাই থাকে dust। ওকে, ফাইন। ম্যাডাম, কোভিড ভ্যাকসিনের কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে, একটু দেখে নিই। হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি আগরতলা সুভাষনগর থেকে বলছি। সুভাষনগর থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন? আমি নন্দন কর। হ্যাঁ বলুন নন্দন বাবু। ম্যামের সাথে কথা বলতে। ম্যাডাম হ্যাঁ, রয়েছেন হ্যাঁ, টিভি বলুন, স্ক্রিনে, বলুন। বলুন। আমার ছেলের বয়স 13+, ঠিক আছে? আচ্ছা, ওর সারা মুখের বরণের জায়গা কোনে। আচ্ছা, ওকে। এছাড়া আর অন্য কোনো আর সমস্যা? কিছু আছে? আর একটা আমার মেয়ের পায়খানা সাংঘাতিক প্রবলেম মেয়ের। ওকে, কত বছর বয়স মেয়ের? 2 বছর। 2 বছর। ওকে নন্দন বাবু, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। হ্যাঁ, ম্যাডাম, এক তো হচ্ছে এই ব্রণটা 13 বছর একটা, আর 2 বছরের কনস্টিপেশন, দুটোই আপনি যদি বলেন। 13 বছরের ব্রণ, সেটা হরমোনাল চেঞ্জ হয় এই বয়সে, এটা খুবই স্বাভাবিক। আপনার ছেলেকে যেটা করতে হবে সেটা হচ্ছে মুখ পরিষ্কার রাখতে হবে, মুখের ত্বক দিনে 3-4 বার সাবান দিয়ে মুখ ধুতে হবে। যাদের স্কিন বেশি অয়েলি থাকে ওদেরই সেটা বেশি হয়। আচ্ছা, রেগুলার মুখ পরিষ্কার রাখতে হবে, অয়েলি স্কিন যাতে খাওয়া দাওয়া, ড্রাই থাকে। ফুড হ্যাবিটস এর মধ্যে কোনো ফুড চেঞ্জ? হ্যাবিট, স্পাইসি ফুড তো সবসময় অ্যাভয়েড করা উচিত, এক্সারসাইজ করা উচিত, এমন কিছু স্পেসিফিক নেই। আচ্ছা, হ্যাঁ, স্কিনটা ড্রাই রাখতে হবে। আর রেগুলার সেটা করার পরও যদি থাকে তাহলে কিছু অ্যান্টিবায়োটিক খেতে হয়, একটু অয়েন্টমেন্ট লাগাতে হয়। ওকে। আপনি একটু ডার্মাটোলজিস্ট কাউকে কনসাল্ট করুন, স্কিনের একজন ডাক্তার, স্কিনের স্কিন একজন স্পেশালিস্ট ডাক্তার, ঠিক হয়ে যাবে। আর 2 বছরের বাচ্চার 2 বছরের কনস্টিপেশন? বাচ্চার কনস্টিপেশন বেশিরভাগ বাড়িতেই আজকাল দেখা যায় বাচ্চাদের ভেজিটেবলস খাওয়ানো হয় না, সবজি খাওয়ানো হয় না। ফাইবার খাওয়ানো? হ্যাঁ, ফাইবার খাওয়ানো হচ্ছে না। বাইরের খাবার, যেগুলো কৌটার খাবার, জানি না আপনি কি খাওয়াচ্ছেন, যদি আপনি মানে কোনো টপ ফিডিং কৌটো জাতীয় খাবার খাওয়াতে থাকেন তাহলে সেটা বন্ধ রাখবেন। ঘরে তৈরি সবজি, খিচুড়ি রেগুলার খাওয়ান, ফ্রুটস খাওয়ান, বেশি করে জল খাওয়ান, রেগুলার একটা টয়লেট ট্রেনিং দিন, ঠিক হয়ে যাবে। এই বয়সে এটা খুবই ন্যাচারাল, ফুড হ্যাবিটটা ঠিক হলে ঠিক হয়ে যায়। ফাইন। ম্যাডাম, আপনি বলছিলেন কোভ্যাক্সিন আর কোভিশিল্ড, তো আমাদের রাজ্যে যেটা এসছে সেটা কোনটা এসছে? কোভ্যাক্সিন। কোভ্যাক্সিন এসছে। সো এই মুহূর্তে প্রথম সারির যোদ্ধারা, হেলথ ওয়ার্কাররা পাবেন, তো তারা পেলে কি তাদের পরিবারের যারা আছে তারাও নিচ্ছেন, নাকি শুধু ওনারাই পাবেন? এখন তো আপাতত ফার্স্ট লাইন যাদের, মানে যারা হেলথ ওয়ার্কার আছে তাদেরটাই এনরোলমেন্ট হয়েছে নাম। আচ্ছা, ওকে। এখন ফার্স্ট রান শেষ হলে যেটা এইম তো আছে সেটা করার, কিন্তু স্টেপ বাই স্টেপ হবে। এই প্রশ্নটা আমার আসা এর জন্যই, কারণ এখন স্কুল খুলে গেছে, অনেক বাচ্চারাই স্কুলে যেতে হচ্ছে, তো শিশুদের নিয়ে কি ভাবা হচ্ছে, বাচ্চাদের ভ্যাকসিনেশনটা নিয়ে কি ভাবা হচ্ছে, মানে আপনাদের কাছে কোনো রকম নোটিফিকেশন আছে কিনা? না, এখনো তো তেমন ভাবে নোটিফিকেশন নেই। ফাইন। এবার কথা হচ্ছে যে বাচ্চারা যে স্কুলে যাচ্ছে, আপনার মতে কি, আপনার কি মতামত, বাচ্চারা যখন স্কুলে যাচ্ছে তাদের কি ধরনের প্রিকশন নেওয়া উচিত এই মুহূর্তে? মাস্ক। ওকে। হ্যাঁ, কারণ যেটা কোভিড ভ্যাকসিন সেটা কিন্তু এখনো সবাই হয়তো জানেন, দেখেছেন, পড়েছেন। আফটার ভ্যাকসিনেশন অলসো যখনই আমরা কোনো জায়গায় বেশি গ্যাদারিং করব সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মাস্ক ব্যবহার করাই উচিত। আচ্ছা। হ্যাঁ, কারণ এটা হচ্ছে আরএনএ ভ্যাকসিন। আরএনএ ভ্যাকসিন খুব তাড়াতাড়ি নিজের চরিত্র বদলায়, খুব তাড়াতাড়ি গতিবিধি বদলায়। সুতরাং এটা বলা হচ্ছে কি আফটার ভ্যাকসিনেশন অলসো যদি গ্যাদারিং কন্টিনিউ থাকে, ভ্যাকসিনটা তো এখনো আমাদের সমাজ মানে নেচার থেকে যায়নি, স্টিল পারসিস্টিং। আফটার ভ্যাকসিনেশনও এটা কিন্তু নিজস্ব চরিত্র বদলাতে পারে আরএনএ ভ্যাকসিন। এবং সেই ক্ষেত্রে ক্লোজ ডোর যেগুলো হচ্ছে সেসব জায়গায় যদি গ্যাদারিং হয়, আমরা যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করি, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিনের পরেও স্প্রেড হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। বা এটা অন্যরকম ভাবে, অন্য আরএনএ ভাইরাস যেহেতু নিজস্ব চরিত্র বদলিয়ে, যেমন এখন নতুন একটা আসছে, সেকেন্ড স্ট্রেন চলে এসছে, সেটা 23 রকমের চেঞ্জ হয়েছে সেই প্রোটিনটাতে। আচ্ছা। তারপরে সে মানে এই রূপটা পেয়েছে। ওকে। হ্যাঁ, এটা যে ভাইরাসের যে বাইরের কাভারটা সেটা 23 টাইপ অফ চেঞ্জেস হয়েছে, সেটা বলছে সায়েন্টিস্ট। তাহলে এটা এই যে সেকেন্ড স্ট্রেনটা এসে গেছে, আমরা শুনেছি ভারতবর্ষে অনেকই ধরা পড়েছে, 120 কত দেখলাম আজকে। দেখলাম আমরা সেটা, আমি সেই বিষয়টা আসছি, আরেকজন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো হ্যালো 11 বছরের বাচ্চা, চলো। হ্যালো, হ্যাঁ, কলমের ব্যাপারে বলতে। আপনি টিভি সেটের থেকে একটু দূরে আসতে হবে, ফিডব্যাক আসছে, আমরা কথা বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ বলুন কি জানতে চাইছেন, হ্যাঁ বলুন কি জানতে চাইছেন বলুন। 11 বছরের বাচ্চা, চলো।
ছলম, আচ্ছা, ছলম ছলম। ওকে, ছলম হচ্ছে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আচ্ছা আচ্ছা। ছলম হচ্ছে মানে স্কিনে যে এক্সিমা, স্কিনে স্কিন আপনি প্রবলেম যদি হচ্ছে। ছলম যেটাকে সাধারণ ভাষায় বলা হয়, লোকে যারা বলে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফাঙ্গাল ইনফেকশন, পিয়ালবা বলি আমরা। কিন্তু মানে আপনি দেখেছেন সত্যি সেটা কিনা প্রথম কথা দেখতে হবে, এটা Okay. কি কোনো রকমের কন্ট্যাক্ট ডার্মাটাইটিস নাকি সত্যি ফাঙ্গাল ইনফেকশন। ঠিক আছে, ফাঙ্গাল ইনফেকশন যদি হয়ে থাকে, যদি ছলম যেটা বা ছুলি আমরা বলি সেটা হয়ে থাকে, তাহলে অ্যান্টিফাঙ্গাল আছে, সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা, হ্যাঁ, সাবান বা তেল জাতীয় জিনিস কিছুদিন ব্যবহার করা যাবে না, জায়গাটাকে ড্রাই রাখতে হবে, অয়েলি জিনিস ব্যবহার করা যাবে না। কিন্তু আপনি একজন স্কিনের ডাক্তার আগে দেখাবেন, অ্যাকচুয়ালি ওটা ছলম কিনা প্রথম সেটাই আগে নির্ণয় করতে আগে হবে, নির্ণয় ডায়াগনোসিস করতে করতে হবে, হবে। diagnosis দর্শক বন্ধু, ম্যাডাম যেটা বলছেন যে একজন স্কিনের স্পেশালিস্টের সঙ্গে আপনার পরামর্শ নিতে হবে, বাচ্চাটাকে নিয়ে গিয়ে আগে দেখতে হবে সেটা কি মানে কোনো চর্মরোগ কিনা, বা আপনি যেটা বলছেন ছলম বা ছুলি, সেটা আদৌ ছুলি কিনা না অন্য কোনো অন্য রকমের রোগের allergic কিছু বা অন্য অ্যালার্জিক কিছু। তো সেটা দেখার পর তারপর ডায়াগনোসিস, যদি ছুলি হয়ে থাকে তাহলে ফাঙ্গাল ইনফেকশন যদি হয়ে থাকে তাহলে খুব বেশি ভয়ের ব্যাপার নয়, কিন্তু আগে জানার ব্যাপার আছে এটা কিসের থেকে, তাই একজন স্কিন স্পেশালিস্টের সঙ্গে পরামর্শ করুন। নির্ণয়টা ঠিক করতে হবে। ঠিক, ওকে। এই মুহূর্তে আরো একজন আছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ আমি কলকাতা থেকে বলছি। কলকাতা থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ আমি কলকাতা থেকে বলছি, সুষমা দেবনাথ। হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? বলছি আমার আমার ছেলের বয়স 10 বছর করলো, হুম, কিন্তু ওয়েটে বাড়ছে না। হ্যাঁ, ওয়েটও বাড়ছে না, লম্বাও হচ্ছে না। আচ্ছা, সুষমা দেবী, আপনি একটু যদি বলতে পারেন লাস্ট ওজন কত? ওয়েটটা এই মুহূর্তে কত রয়েছে, আপনি লাস্ট যখন মেপেছিলেন? ওর ওয়েটটা মোটামুটি 15 কেজি। 15 কেজি। আর হাইট কেমন আছে ওর? হাইট 3 ফুট মতন হবে। 3 ফুট হতে হবে। আর 10 বছরে আপনি বলছেন 15 কেজি 15 ওজন। হলে অনেকটাই কম। ওকে, হ্যাঁ হ্যাঁ। ওকে। অন্য কোনো সমস্যা আছে ওর কিছু আর? না, এমনি খাওয়া দাওয়া সবই ঠিক আছে, ঘুম টুম সব ঠিক আছে, কিন্তু হেলথ হচ্ছে না আর কি, হেলথ হচ্ছে না, লম্বা হচ্ছে না। ওকে, ও অ্যাক্টিভ আছে তো সারাদিন? ও মানে খেলাধুলা দুষ্টুমি করে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খেলাধুলা করে। ঠিক আছে ম্যাডাম, কি জানবে? 15 বছরে যদি 10 10 বছরে বছরে যদি 15 কেজি হয় তাহলে অনেকটাই কম। কম। আপনি সঙ্গে থাকুন, নর্মাল আপনি সঙ্গে আপনার থাকুন। এক্সপেক্টেড থেকে কম, হাইটও কম আছে। আপনি বাচ্চার হরমোনাল অ্যাসেসমেন্ট করাবেন। হ্যাঁ, গ্রোথ Okay. হরমোন ডেফিসিয়েন্সি থাকতে পারে, হাইপোথাইরয়েডিজম থাকতে পারে। আচ্ছা, হ্যাঁ, এই ডেফিসিয়েন্সিগুলো মেনলি দেখতে হবে। আর শর্ট স্টেচার থাকলে কিছু ফ্যামিলিয়াল থাকে, ফ্যামিলিয়াল যদি শর্ট স্টেচার থাকে সেটা আমাদের এক্সপেক্টেড যেটা প্যারেন্টাল হাইট হিসেবে আমরা ধরি সেটুকুই হবে, কিন্তু ওয়েটটা অনেকটাই কম। যদি অ্যাসোসিয়েটেড কোনো অসুখ না থাকে আগে সেগুলো রুল আউট করতে হবে, কোনো ইনফেকশন কিছু ক্রনিক আছে কিনা, মাল অ্যাবসর্পশন আছে কিনা। অনেক ক্ষেত্রে কি হয়, মানে হজমের খাচ্ছে। সমস্যা থাকে, যেটাতে আচ্ছা। বারবার মানে আমাদের বাচ্চারা যেটা খায় বেশিরভাগ যেগুলো এটা সারবস্তু যেটা থাকে পায়খানার সঙ্গে বেরিয়ে বেরিয়ে যায়। যায়। তো সেই ক্ষেত্রে বাচ্চা শরীর নেয় না, শরীর বের করে নেয় দেয়। না, হ্যাঁ, সেটাকে আমরা মাল অ্যাবজর্পশন সিনড্রোম বলি। আচ্ছা, বা ক্রনিক কোনো রকমের ইনফেকশন যেটা থাকতে পারে, টিউবারকুলোসিস থাকে বা বিভিন্ন রকম, সেগুলো আগে রুল আউট করতে হবে। সেগুলো রুল আউট হয়ে গেলে একটা হরমোনাল অ্যাসেসমেন্ট লাগবে, গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি থাকতে পারে, আচ্ছা। সেটা আপনাকে পুরোটাই অ্যাসেসমেন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে উনি এই মুহূর্তে একজন চাইল্ড স্পেশালিস্টের কাছে যাবেন অবশ্যই, নাকি একজন অবশ্যই। এমডির সঙ্গে দেখা করবেন? না, কত বয়স বললো? 10 10 বছর। তো চাইল্ড স্পেশালিস্ট, Child হরমোনাল specialist এর সঙ্গে চাইল্ড স্পেশালিস্ট, আসলে- এরপর লাগলে এন্ডোক্রাইনোলজিস্ট। ঠিক, সুষমা দেবী, খুব বেশি গাফিলতি করার ব্যাপার নয়, কারণ 10 বছরের 15 কেজি কিন্তু খুবই কম। তো কেন হচ্ছে সেটা ডায়াগনোসিস করার দরকার আছে। খাচ্ছে, ঘুমোচ্ছে, খেলছে, দুষ্টুমি করছে, কিন্তু তারপরেও ওজনটা কেন বাড়ছে না, সেটা একজন চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে পরামর্শ নিয়ে ওকে ডায়াগনোসিস করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তারপর হয়তো ওষুধ বা অন্য কিছু যে হ্যাবিটটা ও চেঞ্জ করে দিতে পারে ডাক্তারবাবু। চলুন দেখি এবার কে আছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন আর কোথা থেকে বলছেন? আমি মনিকা বলছি, আমি চরিলাম থেকে। চরিলাম থেকে মনিকা দেবী, বলুন কি জানতে চাইছেন? আচ্ছা, আমি দীর্ঘদিনের কথা বলতে চাচ্ছি। হ্যাঁ ম্যাডাম, বলুন। রয়েছেন টিভি স্ক্রিনে, বলুন। আচ্ছা, আমি 4 দিন মেয়ে আছে, একটা 1 বছর 3 দিন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ও কিন্তু নিজের থেকে যেতে পারে না, কিন্তু বুঝতে পারে না। আচ্ছা, উপর হতে পারে না, বসতে পারে না। না, এরপরে বয়স কত? একজন বাচ্চা ডাক দিলে যেমনি চায়, হ্যাঁ, এমনি চাইতে পারে না। ওকে, 1 বছর 3 মাস ম্যাডাম। আচ্ছা, আচ্ছা, 3 মাস না, 1 বছর 4 দিন। 1 বছর 4 দিন Okay, হচ্ছে। কেউ ডাকলে তাকায় না। না, ডাক দিলে এখন অন্য বাচ্চারা যেভাবে চায়, হুম, ঠিক এইভাবে চায়। আচ্ছা। আর কিছু জানবেন ম্যাডাম?
আপনার বাচ্চা কি জন্মের পরে নিউনেটাল ওয়ার্ডে ভর্তি ছিল? হ্যাঁ জন্মের পরে কি কাঁদতে দেরি হয়েছিল? এনআইসিইউতে কোনো হাসপাতালে নিউনেটাল ওয়ার্ডে ভর্তি ছিল? ভর্তি ছিল বলতে ডেলিভারিতে হসপিটালে। ডেলিভারির পরে কি বাচ্চা কোনো ওয়ার্ডে, নিউনেটাল ওয়ার্ডে, আইসিইউতে ভর্তি ছিল? হ্যাঁ না না আচ্ছা। ভর্তি আসতো না আমি ওকে, মানে আছে। ডাক্তার দেয়টা তো আচ্ছা, ওকে, মানে জন্মের পরে বাচ্চাটা ঠিক সময় কেঁদেছিল? হ্যাঁ জন্মের পর বাচ্চাটা, শিশুটা জন্মের পর যে বাচ্চারা যে জন্মের সময় যে কাঁদে, সেই কান্নাটা কেঁদেছিল ঠিক সময়? কান্তিতে তো সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। ওনার ভাইজি, মানে খুব সম্ভবত বললেন যে ভাইয়ের কোনো 1 বছর 4 দিন বাচ্চাটা, বাচ্চা ডিলে ডেভেলপমেন্ট আছে। হ্যাঁ, আচ্ছা। ডিলে ডেভেলপমেন্ট আছে, এখনো উপর হতে পারছে না, বসতে পারছে মানে না, একটু দেরিতে হচ্ছে অনেকটা development। দেরিতে, অনেকটা অনেকটা দেরিতে। বসতে তো 6-7 মাসে বসে যাওয়া উচিত। আর সাউন্ড করলে দেখে না। হ্যাঁ, সেটাও কিন্তু ডাকলে 1.5-2 বলছে। মাসের। হ্যাঁ, আমাদের মাইলস্টোন দু রকম থাকে, মেন্টাল মাইলস্টোন, মোটর মাইলস্টোন। আচ্ছা, মোটর মাইলস্টোন গুলো হচ্ছে শরীরের চলাচল। বাচ্চা মাথা সোজা করবে প্রথমে, হ্যাঁ, এরপর বসবে, খাড়া হবে, বসবে, এরপর দাঁড়াবে, এরপর হাঁটবে, এটা মোটর। আচ্ছা, আর মেন্টাল হচ্ছে গিয়ে মানে ব্রেন ডেভেলপমেন্টের যেটা ব্যাপারটা হচ্ছে, সেটা সাউন্ডের দিকে রেসপন্ড করা, মাকে চেনা, সোশ্যাল স্মাইল আসা, তারপর আস্তে আস্তে কমিউনিকেট করা, একটা দুটো কথা, মনোসিলেবল, বাইসিলেবল, তো দুটো পার্ট আছে। ওনার কথা মনে হচ্ছে দুটোই ডিলেট। 1 বছর 4 দিন তো হ্যাঁ, delay হ্যাঁ, হয়ে গেল। দুটোই ডিলেট। 1 বছর 4 দিনের বাচ্চা রেসপন্ড করে। হ্যাঁ, মানে একটা দুটো কথা, মনোসিলেবল বলাও শিখে যায়। তো আপনি বলছেন জেনারেলি এটা বার্থ অ্যাসফিক্সিয়া বিভিন্ন রকম আর্লি নিউনেটাল পিরিয়ডের প্রবলেমের কারণে হয়। আপনি যখন বলছেন নিউনেটাল ওয়ার্ডে ভর্তি ছিল না, মানে জন্মের ইমিডিয়েট পরে কোনো সমস্যা আপনি দেখেননি, সুতরাং আপনাকে দেখাতে হবে বাচ্চার অন্য কোনো হরমোনাল প্রবলেম থাকতে পারে, বাচ্চার কোনো ক্রনিক ইনফেকশন থেকে এটা হতে পারে, বাচ্চার কোনো সিনড্রোম থাকতে পারে। আমরা সিনড্রোমিক চাইল্ড বলি সেই বাচ্চাদের জন্মগতভাবে কিছু ক্রোমোজোমাল সমস্যা থাকে। আচ্ছা, সুতরাং আপনাকে যে কোনো চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে ভালো করে দেখাতে হবে, যোগাযোগ করতে হবে। আশা করি আপনি দেখিয়েছেন। ওকে, উনি বলছিলেন উনি হ্যাঁ। হাপানিয়াতে কনসাল্ট করছেন। দেখিয়েছেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে তো আপনি তো আইজিএম এ রয়েছেন ম্যাডাম, যদি আপনাকে কনসাল্ট করতে হয় আইজিএম এ যেতে পারে। বা পাশাপাশি আরেকটা কথা, এই যে ওনার যে সমস্যাগুলো বলছে, এই সমস্যাগুলো নিরাময় হয়ে যাবে তো আগামী দিন? আগে না দেখে বলতে পারছি না। হ্যাঁ, Diagnosis হ্যাঁ, করতে হবে। যেহেতু ডিলেড ডেভেলপমেন্ট, একটা এমআরআই দরকার, যদি বাচ্চার কনভার্জন থাকে সঙ্গে ইজি দরকার, হরমোনাল অ্যানালাইসিস দরকার, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম শরীরে কেমন আছে সব ভালো করে পরীক্ষা ডিটেল, নিরীক্ষার অনেক ব্যাপার পরীক্ষা রয়েছে, নিরীক্ষা ডিটেল দরকার। পরীক্ষার ব্যাপার রয়েছে। হ্যাঁ। চলুন, আরেকজন বন্ধু আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে, একটু দেখে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? আচ্ছা, আমি এডিনগর থেকে বলছিলাম। এডিনগর থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন? আমার মেয়ের নাম চেষ্টা চক্রবর্তী। হুম, 11 প্লাস। 11 প্লাস, 11 বছর। হ্যাঁ, ওর ওয়েটটা প্রায় 7 কেজি। ও 7 কেজি আছে ওয়েটটা। আচ্ছা, 60 কেজি, 60 60 কেজি, 60 60 হ্যাঁ 60। আচ্ছা, 11 বছর ওর 60। মাঝে যে আপনার থাইরয়েডের প্রবলেম ছিল, ওই ডাক্তার কাপুরকে দেখিয়েছিলাম। আচ্ছা, উনি এখন পরীক্ষা করেছিল পরে একবারে আপনার থাইরয়েড কম ছিল, উনি এখন নাই বলছিল। আচ্ছা, কিন্তু আপনার একদম এখন চলছে, বিয়োগ চলছে, হুম আপনার 3-4 মাস ধরে চলছে, ওয়েটটা অতিরিক্ত। ওকে, একটা কথা বলুন তাপস বাবু, আপনি যে বলছিলেন যে লাস্ট যে থাইরয়েডটা মেপেছে, সেটা হ্যাঁ। কবে মেপেছিল আর তখন কত ছিল? করেছিল হুম, তখন উনার করেছিলাম, মানে ওকে নেই। ওকে, চলুন ম্যাডাম, কিছু জানবেন ওনার কাছে? হাইপোথাইরয়েড যদি থেকে থাকে বাচ্চার, সেই তাহলে ক্ষেত্রে তো আপনি ওয়েট সঙ্গে থাকুন, গেইন আপনি হবে। সঙ্গে থাকুন। আপনি কিন্তু ওষুধ বন্ধ করছেন না আশা করি। ও যদি থাইরয়েড লেভেল নর্মালও আসে, ধরুন 2.5 এর নিচে আমরা ধরি, যদি নিচে চলেও আসে, তবু আপনাকে কন্টিনিউ করতে হবে। থাইরয়েডের ওষুধ 11 বন্ধ বছর করা- বয়স, 11 প্লাস 60 কেজি, অনেকটাই ওজন অনেকটা বেশি, বেশি, ওবেস। অনেকটা বেশি। দিস ইজ কল্ড ওবেসিটি।
ওবেজ আছে, কিন্তু শুধু থাইরয়েডের ওষুধ খেলে চলবে না, আপনার বাচ্চাকে এক্সারসাইজ করাতে হবে, একদম মাস্ট। আদারওয়াইজ কিন্তু লেটার অন আপনি যেটা বলছেন হয়তো কিছু পিরিয়ড সংক্রান্ত প্রবলেমও বলছিলেন, আর্লি কিন্তু আজকাল খুবই কমন অ্যাডোলেসেন্স পিরিয়ডে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, হ্যাঁ, সেটার দিকে টার্ন করতে পারে। এবং এটা থেকে মানে বাঁচার উপায় হচ্ছে একমাত্র এক্সারসাইজ। হ্যাঁ, রেগুলার এক্সারসাইজ করলেই হরমোন শরীরে ঠিক থাকবে, হরমোনাল ইমব্যালেন্স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওয়েট বাড়ছে, বুঝতে পারছে প্যারেন্টসরা, কিন্তু কি করবে বুঝতে পারছে না। এখানে প্রথম কি করার ম্যাডাম, বাড়িতে আমরা কি করতে পারি প্যারেন্টস হিসেবে? খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ প্রথম, ফাস্ট ফুড টোটালি বন্ধ করা, কার্বোহাইড্রেট কমানো, ফ্রুটস বাড়ানো, ভেজিটেবলস বাড়ানো, ফাইবার বাড়ানো। এটা সবাই জানে কিন্তু ফাইনালি জানি না কেন করতে পারে না, কোথাও একটা সবাই জানে কিন্তু কেউ করতে পারে না। আমরা এই বিষয়টা নিয়ে আরেকটু আলোচনা করব, কিন্তু আরেকজন আছেন দেখি। আর এক্সারসাইজ মাস্ট, এক্সারসাইজ মাস্ট। কোনো গেমসে যদি কোনো স্পোর্টস থাকে, কোনো স্পোর্টসে ভর্তি করে দেওয়া যায়, এনি স্পোর্টস। ঠিক, বাড়িতে যদি এক্সারসাইজ না করে তাহলে কোনো কিছু খেলাধুলার মধ্যে এঙ্গেজ করতে হবে। আরেকজন আছেন আমাদের সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমার নাম পূর্ণিমা মাতৃপল্লী থেকে বলছি। বাধারঘাট মাতৃপল্লী থেকে পূর্ণিমা দেবী, বলুন কি জানতে চাইছেন? স্যার, আমার একটা বোন আছে 8 বছরের। আচ্ছা। ওর না মানে 2-3 বছর থেকে হচ্ছে যে ও খাবারটা ঠিক মতো না খেলে ও মাথা ঘুরে পড়ে যায়। খাবার না খেলে মাথা ঘুরে তো আমরাও পড়ে যাব, কিন্তু সমস্যা হচ্ছে ওর শরীরে অন্য মানে খাবারটা সঠিক সময় না খেলে সঠিক খাবার, ওর চোখের নিচে পাতিগুলি কালা হয়ে যায়, ঠোঁটগুলি সাদা হয়ে যায়। ওকে ঠিক আছে, সঙ্গে থাকো তুমি, আমরা কথা বলছি। ওকে। 8 বছরের যেটা হচ্ছে ওর ভেসোভেগাল অ্যাটাক বলি আমরা, একটা সাডেন একটা হাইপোটেনশন হয়, ভেসোভেগাল অ্যাটাক। এটা অনেকের থাকে টেন্ডেন্সি, কিছু এক্সেসিভ ভেগাল স্টিমুলেশন থেকে হতে পারে। প্যারাসিম্প্যাথেটিক ওভারড্রাইভ নামে একটা জিনিস আছে, প্রচন্ড স্ট্রেসে হয়, কোনো কেউ একটু নার্ভাস হওয়ার টেন্ডেন্সি থাকে, কারণ অ্যাংজাইটি থাকে, 8 বছরের থাকে বাচ্চা থাকে, হ্যাঁ, হতে পারে, অ্যাংজাইটি ভয় পেয়ে হচ্ছে, অ্যাংজাইটি থেকে এটা ভেসোভেগাল হচ্ছে, ঠোঁট সাদা হয়ে যায়, সাডেনলি রক্ত চলাচলটা পরিবর্তিত হয়ে যায় শরীরে, মুখটা সাদা হয়ে যায়, যেটা আমরা অনেকেরই ভয় পেলে চোখ মুখ একটা ফ্যাকাশে আমরা বলি, এবং এটা থেকে সাডেন প্রেসার ফল করে। আচ্ছা, সাডেন একটা হাইপোটেনশন হয়, সেটাতে এটা হচ্ছে। ওকে, চোখের নিচে কালো হয় বলে, চোখের নিচে ওই তো মুখের একটা, যেহেতু সার্কুলেশনটা একটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন মুখের মধ্যে সার্কুলেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশন চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, একটা তো প্রথম সত্যি কেন হচ্ছে, কেন খাবার একটু না খেলে কেন হবে, সেই ক্ষেত্রে আবার সেই হরমোনাল অ্যানালাইসিস করতে হবে, সুগার দেখতে হবে, শরীরে ইনসুলিন লেভেল দেখতে হবে। অনেক সময় কারো একটা হাইপার ইনসুলিন সিক্রিয়েশন হয়, সাডেনলি ইনসুলিনটা বেশি সিক্রিয়েট হয়ে হাইপোগ্লাইসিমিয়া হয়ে যায়, সুগার কমিয়ে দেয়, সেটাও হতে পারে। হ্যাঁ, সেটা দেখতে হবে। এরপর দেখতে হবে যেটা একটা হার্টেরও চেক আপ করতে হবে। অনেক সময় কি হয়, মানে বাচ্চাদের সাডেন যে একটা সিনকোপাল অ্যাটাক যেটা হয়, হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেল, বাচ্চাদের কিন্তু হার্ট ব্লক থাকে, বাচ্চাদের আমরা জানি না বা রিয়েলাইজ করি না, বাচ্চাদের হার্ট ব্লক থাকে। বা এছাড়া থাকতে পারে অ্যাওর্টিক স্টেনোসিস, যেটা থেকে অ্যাওর্টিক ভালভ, আমাদের অ্যাওর্টা যেটা আমাদের মহাধমনী, সেটার যে ভালভটা, সেটা দিয়ে সারা শরীরে রক্ত চলাচল হচ্ছে আমাদের, সেটা দিয়ে। তো সেই ভালভটার মধ্যে অনেক সময় কখনো একটা কনজেনাটাল ডিফেক্ট বা কোনো ইনফেকশনের কারণে ভেজিটেশন হয়ে আমরা বুঝি না, একটা ডিফেক্ট হয় কনজেনাটালি, মানে জন্মগতই বেশিরভাগ হয়, স্টেনোসিস হয়। এটা একটা ফরওয়ার্ড যে ফ্লো থাকে, সেটাতে একটা অবস্ট্রাকশন হতে পারে। তো অনেকগুলো কারণে হতে পারে, এগুলো মানে কমনেস্ট কজ যেটা আমরা পাই। তো আপনি দেখাবেন বাচ্চাকে কি আছে, সব রকমের টেস্ট করতে হবে। ঠিক, 8 বছরের বাচ্চা যেহেতু আপনার ছোট বোন, তো সেখানে একজন চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে পরামর্শ করে, ডায়াগনোসিস করে, পরীক্ষা নিরীক্ষা করে দেখে তারপর মেডিসিন দিলে নিশ্চয়ই সে সুস্থ হবে, ভালো হবে। দর্শক বন্ধুদের আরেকবার জানিয়ে রাখি, আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর গোপা চ্যাটার্জি, বিশিষ্ট চাইল্ড স্পেশালিস্ট, শিশুরোগ বিশেষজ্ঞ। আর আগামী 21শে জানুয়ারি থেকে, মানে আগামী বৃহস্পতিবার দিন থেকে, আপনাদের এই যে প্রিয় চ্যানেল ডিডিকে আগরতলা হয়ে যাচ্ছে ডিডিকে ত্রিপুরা, এবং তা 24 ঘন্টাই আপনারা দেখতে পাবেন। বিভিন্ন ধরনের অনুষ্ঠান, গোটা ত্রিপুরা রাজ্যের এবং দেশের বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি নিউজ 24 ঘন্টা দেখতে পাবেন। ডিডিকে ত্রিপুরা হয়ে যাচ্ছে আগামী 21শে জানুয়ারি থেকে। কে আছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে, দেখে নি। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন দাসবাবু, বলুন কি জানতে চাইছেন? হ্যাঁ, শিশুরোগ বিশেষজ্ঞই রয়েছেন আমাদের সঙ্গে, ডক্টর গোপা চ্যাটার্জি, বলুন কি সমস্যা?
না, বয়স্কদের তো আর আপনি বলতে পারেন, ম্যাডাম আপনাকে একটা অ্যাডভাইস তো নিশ্চয়ই দিতে পারবেন। বলুন কি সমস্যা, বলুন, কি ফোন সমস্যা? যখন করেছেন। মানে আমার মনে করেন যে পেটের জন্য করা করেন, হুম, কিছু খাইলে অম্বল হয়, এই আচ্ছা। সমস্যা আর কি। ওকে দাসবাবু, আপনার বয়সটা কোথায় একবার বয়স বলে কত? ফেলুন। 30 বছর। 30 বছর। আর আপনি খাওয়া দাওয়া ঠিক টাইমলি করেন, সবকিছু আপনার লাইফস্টাইলটা ঠিক তো? অনেক সময় তো মনে করেন না, আমরা তো দিন ধরে কাজ করি, পুরো তরকারি খাই, ভাত খাই, এই আর কি। ঠিক, খাওয়া দাওয়া এক এক জায়গায় একরকম করেন। আর কোনো ধরনের নেশা খুলে বলে ফেলুন একবার। হ্যাঁ, নেশা করেন, ওকে চলুন সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন ম্যাডাম। 30 বছর, প্রথমত 30 বছর বয়স আপনার, এই বয়সে তো হওয়া উচিত না। আপনি যদি রেগুলার খাওয়া দাওয়া মেনটেন করেন, হ্যাঁ, আপনি যদি নিয়মিত খাওয়া দাওয়া মেনটেন করেন, স্পাইসি ফুড একটু অ্যাভয়েড করা, বাইরে রেগুলার না খাওয়া, না কখনো উনি কখনো উনি সবাই বলছেন খায়, উনি শ্রমিক, তো ওনার বাইরে শ্রমিক, খেতেই হয়। হ্যাঁ, বাইরে খেতে কখনো- হয়, তো সেটা তো আপনাকে রেগুলেট করতে হবে। যদি খাওয়া দাওয়া রেগুলেট না হয় তাহলে ওষুধ বেশি দিন কাজ করবে না। ঠিক, 2 নম্বর, আপনি বলছেন নেশা করেন, নেশা দীর্ঘদিন করলে সবার আগে লিভার, এরপরে প্যানক্রিয়াস এফেক্টেড হবে, এবং প্যানক্রিয়াস এফেক্ট হলে তখন কিন্তু আস্তে আস্তে আপনার শরীরে যে পুরো ইমব্যালেন্স শুরু হয়ে যাবে। তখন কিন্তু আপনার যে অম্বলের প্রবলেম, ইনডাইজেশনের প্রবলেম, এগুলো কিন্তু ঠিক হবেই না, কদিন পরে পরে পেটে ব্যথা হতে থাকবে, সমস্যা হবে, এ লেগেই থাকবে তো। একদম লেগেই থাকবে। সুতরাং এই দুটো, আপনার খাওয়া দাওয়া রেগুলার করা, নেশা ছাড়া, এগুলো যদি আপনি করেন তাহলে তো আশা করি আপনার বেশি দিন ওষুধ দরকার পড়বে না। ঠিক, দাসবাবু দুটো ব্যাপার, একটা হচ্ছে ডাক্তারবাবুরা কি করতে পারেন, ওনারা ওষুধ দিতে পারেন, আমাদের ট্রিটমেন্ট করতে পারেন, অপারেশন করতে পারেন। আর একটা হচ্ছে আমরা কি করতে পারি আমাদের সুস্থ রাখার জন্য। সেটাই বেশি ইম্পর্টেন্ট। সেটাই আমাদের ব্যাপারটা ইম্পর্টেন্ট, যে আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্যাভ্যাস, খাবার দাবারের টাইম, কি খাচ্ছি, এবং পাশাপাশি আমার জীবনযাপনটা কেমন, সেটা আমি কতটুকু কন্ট্রোল করতে পারছি, তারপর নির্ভর করব ডাক্তারবাবুদের ওষুধের উপর। চলুন দেখি, আমাদের সঙ্গে আরও বন্ধু কেউ আছেন। ম্যাডাম, আপনি বলছিলেন বাচ্চাদের যে ট্রিটমেন্টের চেয়ে এই যে কনস্টিপেশন বলুন বা এটা ওবেসিটি বলুন, ফিজিক্যাল অ্যাক্টিভিটির সঙ্গে খাদ্যাভ্যাসটা, তো একবার যদি একটু বলেন যে এখন যে স্কুল গোয়িং বাচ্চারা, তাদের ফুড হ্যাবিটসটা কেমন হওয়া উচিত ন্যাচারালি? ফুড হ্যাবিটস তো নর্মালি মানে একেবারেই যেটা আমাদের ট্রেডিশনাল ফুড হ্যাবিটই হওয়া উচিত। বাড়ি ঘরে বাড়িঘরে, পরিবারের হ্যাঁ, যেমন হ্যাঁ, হ্যাঁ। শহরে আজকাল তো, যেটা আমি আগেও প্রোগ্রামে বলেছি, সবখানে বলি, মানে খুবই অনিয়ন্ত্রিত হয়ে গেছে না, মানে ওবেসিটি হয়ে যাচ্ছে, বাইরের খাবার প্রচুর চলে আসছে আমাদের ডায়েটে, ফাস্ট ফুড চলে আসছে, চকলেট জাতীয় জিনিস, চিজ, বাটার, ফ্যাট, মানে যেগুলো আমাদের আসলে কোনোভাবেই ভালো নয়, ভালো সেসব করছে না। খাবার কোনোভাবেই ভালো করছে না। এরপর অ্যাক্টিভিটি নেই। ঠিক, চলুন আমি আবার আসবো, আরেকজন বন্ধু অপেক্ষা করছেন টেলিফোনে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি আবার জীবন থেকে বলছি। যোগেন্দ্রনগর থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন? মিস্টার অজয়রা। বলুন অজয় বাবু, কি জানতে চাইছেন? হ্যাঁ, আমার ছেলের 13 প্লাস। আচ্ছা, ওর একটা সমস্যা কি তাও, হুম মানে এই গত 15 দিন আগে হুম ক্লাস 7-এ পড়ে, তারপর ওই টিচারের বাড়ি থেকে খেলা হবে মাঠে। আচ্ছা, হ্যাঁ। সমস্যাটা কি হয়েছে বলুন। সমস্যাটা হয়েছিল, ও হঠাৎ করে শোনা পড়ছে, দাঁড়িয়ে আছে, হঠাৎ করে হুম ও দাঁড়ানো থেকে পড়ে গেল খেলার মাঠে? খেলা মাঠে। বয়স আচ্ছা, কত? 13 প্লাস। বয়স 13 প্লাস। হুম, তারপর? তারপর পড়ে গেল হঠাৎ করে। সে আমার মিসেস ছিল আমরা ওখানে। হুম তারপরে দেখলো হঠাৎ করে ওর কি জানি মানে করতেছে, হুম হুম হাত পাও নেই, মুখ তো কি যাচ্ছি আচ্ছা, তারপর ডাক্তারবাবুর কাছে নিয়ে গেছেন? না, ডাক্তারবাবু আর দেখায়নি। হ্যাঁ, আচ্ছা পরে গিয়েছিলাম, আচ্ছা, পরে একটা ডাক্তার দিয়েছিলাম, উনি ওষুধপত্র দিয়ে দিচ্ছে, বলছে ব্লাডটা নাকি কম, ব্লাড কম। কিসের থেকে হলো এরকম সেটা ডাক্তারবাবু বলেননি? না, ডাক্তার বলেনি। আচ্ছা, দুটো জিনিস অজয়বাবু, ও কি তখন ফিট টাইপের হয়েছিল, মানে ওর কি সেন্স ছিল তো যখন পড়ে গেছিল? হ্যাঁ, ওর সেন্স ছিল তো যখন পড়ে গেছে, যখন না না, সেন্স ছিল না। সেন্সলেস হয়ে গেছিল, 1 নম্বর। 2 নম্বর, এর পরে কি আর এরকম হয়েছে ওই দিনের পর আর? না, ওই দিনের আগে একবার হয়েছে স্কুলে। আচ্ছা, ওকে ম্যাডাম, জানবেন কিছু? দেখুন, আমি সঙ্গে আবারও থাকুন বলছি, আপনি, 3টে আপনি জিনিস সঙ্গে হতে থাকুন। পারে। 3টে জিনিস হতে পারে। 1 নম্বর হচ্ছে, সেটা এক ধরনের অ্যাবসেন্স সিজার হতে পারে, কাইন্ড অফ কনভালশন, যেহেতু আগেও হয়েছে আচ্ছা, বলছে।
কিছু কিছু কনভালশন হয় যেটা স্ট্রেসে প্রেসিপিটেট হয়, কিন্তু নর্মাল যে কনভালশন যেটা মৃগী রোগ বলা হয়, যেটাতে হাতে পায়ে খুব মুভমেন্ট হয় আর কি, সেটা নাও হতে পারে, যেটাকে আমরা বলি সাডেন আনকনশিয়াসনেস, আচ্ছা সেটাকে আমরা অ্যাবসেন্স সিজার বলি, সেটা হতে পারে 1 নম্বর। 2 নম্বর হতে পারে ভেসোভেগাল, আমি আবারও যেটা আগে বলেছিলাম, সাডেন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে আমাদের ব্লাড প্রেশার ফল করে। আচ্ছা হ্যাঁ, এটা সবারই করতে পারে। পোস্টারাল হাইপোটেনশন, অনেক সময় প্রেয়ার লাইনে অনেকে পড়ে যায় বা কিছু একটা এক্সারসাইজ করতে গিয়ে, সেটা হতে পারে 2 নম্বর পোস্টারাল হাইপোটেনশন। 3 নম্বর আবার সেই হার্টের সমস্যা। আচ্ছা হ্যাঁ, কোথাও যদি খেলার পরে এক্সেসিভ এক্সারসাইজ করলে, যেটা আমি বলেছিলাম অ্যাওর্টাতে সমস্যা থাকতে পারে, অ্যাওর্টিক স্টেনোসিস বা রিগাজিটেশন, সেটাও এক্সেসিভ এক্সারসাইজ যখন করে কেউ, তখন আমাদের শরীরে ব্লাড ফ্লো এবং ডিমান্ড বেড়ে যায়। আচ্ছা এবং যদি সেই ব্লাডের হার্টের মধ্যে ভালভে কোথাও প্রবলেম থাকে, সেই ডিমান্ডটা ফুলফিল যদি যথাযথভাবে না করতে পারে সেই হার্ট পাম্প করতে গিয়ে, সাডেনলি এটার মধ্যে একটা ইরেগুলারিটি সৃষ্টি হতে পারে। আচ্ছা তো এই 3টে জিনিস কমনেস্ট। আচ্ছা হ্যাঁ, আর যদি খাওয়া দাওয়া না করে যায়, সুগার ফল করতে পারে। আরেকটা ডাক্তারবাবু কি বলছিলেন রক্ত কম আছে এরকম কিছু একটা বলেছেন? অ্যানিমিয়া খুব একটা কতটা কম আছে আমি জানি না, কিন্তু সাংঘাতিক বেশি কম না হলে কিন্তু এরকম ভাবে পড়বে না। এরকম ভাবে পড়বে Conversion না। হবে। হ্যাঁ, মানে দ্যাট ইজ নট দ্য প্রাইমারি কজ। আচ্ছা। আগে আমাদের সবগুলো দেখতে হবে, এই যেগুলো আমি বললাম পসিবিলিটি। এরপরে যদি অ্যানিমিয়া থাকে, 13 বছরের বাচ্চা অ্যানিমিয়া, ওয়েল টু ডু ফ্যামিলি, মা বাবার কথা মনে হচ্ছে দে আর কোয়াইট কনসার্ন। মা খেলাতে নিয়ে গেছে। হ্যাঁ, কনসার্ন, তো অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা কম। Okay. তেমন মানে সাংঘাতিক যে বাড়াবাড়ি রকমের অ্যানিমিয়া হওয়ার কথা নয়। তাহলে ওনার এখন কি করা, তাপসবাবুরা মানে অজয় বাবুর এখন কি করা? উনি তো ডাক্তার দেখাবেন। হ্যাঁ, বয়স যখন 13 বছর, উনি চাইল্ড স্পেশালিস্টও দেখাতে পারেন, মেডিসিনের ডাক্তারও দেখাতে পারেন। ওকে ঠিক আছে, দেখিয়ে আমি যেটা যে বললাম, একটা ইজি করা দরকার, সেটা কনভার্জন কিনা সেটা দেখার জন্য একটা ইজি করা দরকার। আবার একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, হিমোগ্লোবিন যদি কম হয়ে থাকে কতটা কম, এটার মধ্যে আরবিসির ভলিউম কতটা আছে সেটা দেখতে হবে। টোটাল কিছু পরীক্ষা নিরীক্ষা এক্ষুনি লাগবে, করে নেওয়া একদম ভালো। একদম লাগবে, ভালো, যাতে যদি আগামী convert- দিনে সেটা না আর হয়। যাতে না হয়, কারণ অনেক সময় যেটা হয়, এভাবে পড়ে গিয়ে বাচ্চারা মাথায় চোট পেয়ে যায়। আচ্ছা জায়গাটা যদি টাইলস থাকে, পেছনে কিছু ইট পাথর থাকে, Even কি খেলার রাস্তাঘাটে মাঠে হতে পারে এটা? পড়তে পারে। সুতরাং সেই ক্ষেত্রে পড়ার থেকে যতটা না কিছু হচ্ছে, একটা ইনজুরি হয়ে যায়, হেড ইনজুরি হয়ে যেতে পারে, ঠিক হাতে পায়ে কোথাও ব্যথা লেগে যেতে পারে। সুতরাং এটা কারণটা রুল আউট করে ইমিডিয়েট ওষুধ শুরু করা দরকার। ঠিক শুনলেন অজয়বাবু, ম্যাডাম কি বললেন। এবার কে আছেন দেখিনি। হ্যালো, চলুন, ফোন ডিসকানেক্ট হয়ে গেছে। ম্যাডাম, কোভিডে যে নতুন স্টেইন এসছে, আমরা যেটা জানছিলাম আপনার কাছ থেকে, তো আমরা শুনেছি 180 জনের মতো ইন্ডিয়াতে ধরা এরকম পড়েছে। হয়েছে। তার মধ্যে কি কোনো ছোট বাচ্চারা আছে? আপনারা খবর পেয়েছেন কিছু, বা তেমন বাচ্চাদের কোনো কিরকম ডিটেল খবর তো এখন কিছু পাওয়া যায়নি, যায়নি। তবে ব্রিটেনে কিন্তু বাচ্চা প্রচুর। হ্যাঁ, আমরা ব্রিটেনে সেটাই। যে এসছে স্ট্রেনটা, ব্রিটেনে আমি শুনলাম, আমার কিছু ফ্রেন্ডসও আছে ব্রিটেনে, তো ওখানে চিলড্রেন ওয়ার্ডস আর ফ্লাডেড উইথ নিউ স্ট্রেন আচ্ছা শুনলাম, কিন্তু ক্যাজুয়ালিটি নেই তেমন ভাবে, যে সিভিয়ারনেস হচ্ছে না, মানে কিছুটা সিভিয়ার নিউমোনিয়া টাইপের হচ্ছে, বাট দে আর রিকভারিং, ওকে নট দ্যাট মাচ ফেটাল। ওকে, তাহলে ব্যাপারটা হচ্ছে যে প্রথম স্ট্রেন থেকে সেকেন্ড স্ট্রেনে শিশুদের ইনফেকশন রেট, এমনিও বলছিল সেকেন্ড স্ট্রেনটা ইনফেকশন রেট অনেক বেশি হাই। বেশি, হ্যাঁ, কন্টাজিয়াসনেসটা ভাই, হ্যাঁ। সংক্রমণ ক্ষমতার মাত্রা আরো বেশি, খুব আরো বেশি তাড়াতাড়ি মানুষ ইনফেক্ট হচ্ছে একজনের থেকে, কিন্তু মানে ডেথ রেট তো তেমন ভাবে এখনো নেই। গড ব্লেস, সেটা হলেই God ভালো। bless, আর দেখা যাক, আমাদের ভারতবর্ষে না সেই হলেই বললাম ভালো। আবার আরএনএ ভ্যাকসিন, এটার সরি আরএনএ ভাইরাস, এটার কোনো ভরসা নেই। ভরসা নেই। ও যে যে কিভাবে কোনো সময় চরিত্র পাল্টাতে পারে। বদলাবে সেটা কেউ বলতে পারে না। ঠিক, এবার আরো একজন আছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো হ্যাঁ নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমি আগরতলা চন্দ্রপুর থেকে চন্দ্রপুর থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন। গৌতম সাহা। গৌতম বাবু বলুন। আচ্ছা, এখন যে একটা কোভিড ভ্যাকসিন যে বেরিয়েছে, হ্যাঁ আমরা শুনলাম যে কোভিড ভ্যাকসিন আবিষ্কার করার জন্য আসছে, হ্যাঁ। সেটা কতটুকু নিরাপদ, কতটুকু নিরাপদ? মানে এটা তো মানে খুব লাগছে। ওকে, ঠিক ঠিক গৌতম বাবু, আপনি সঙ্গে থাকুন, আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, ম্যাডাম বলেছিলেন একটু। ম্যাডাম আরেকবার যদি বলেন, কারণ ভ্যাকসিনটা নিয়ে সবারই একটা ভীষণ বড় আমাদের আশা। আজকে প্রায় 8-9 মাস ধরে আমরা এটারই অপেক্ষা করছিলাম। তো ভ্যাকসিনটা কতটুকু নিরাপদ, ওনার প্রশ্ন। 69 to 95% এফিকেসি আছে বলা হচ্ছে। আর প্রত্যেকটা ভ্যাকসিন অ্যাকচুয়ালি, এটা হলে আমি একটু সংক্ষেপে বলবো অ্যাকচুয়ালি ভ্যাকসিনটা কি হয়, হোয়াট ইজ ভ্যাকসিন। যে কোনো অসুখই আমাদের যখন হয়, সেই অসুখটা আমাদের শরীরে একটা প্রোটিন হিসাবে ঢোকে। ব্যাকটেরিয়া বা ভাইরাস এগুলো কিন্তু প্রোটিন হিসেবে ঢোকে, এবং আমাদের শরীরের যে নিজস্ব যে মানে ইমিউনিটি সিস্টেম, সেটাকে ট্রিগার করে, সেটাকে জাগিয়ে তোলে, এবং সেটার বিরুদ্ধে আমরা কিছু প্রোটিন তৈরি করি। তো তখনই একটা ভীষণ ঝড় হয়, যেটাকে আমরা সাইটোকাইন স্টর্ম বলি কোভিডের ক্ষেত্রে। ভীষণ একটা মানে সেই প্রতিপক্ষ আর আমাদের নিজেদের পক্ষে একটা যুদ্ধ সৃষ্টি হয়। সেই যুদ্ধটাই আমাদের অসুখ, সেটাই ম্যানিফেস্টেশন। আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে কি করি, ভ্যাকসিনের ক্ষেত্রে সেই যে প্রোটিনটাকেই আমরা নির্জীব করে শরীরে ঢোকাই। আচ্ছা,
হ্যাঁ সেইটার সেই টেস্ট থাকে না, এটাকে নির্জীব করে ইনঅ্যাক্টিভেট করে অ্যাটেনুয়েট করে ওটাকে শরীরে ঢোকানো হচ্ছে, কিন্তু প্রোটিনটা থাকছে, ওটা ভিরুলেন্সটা থাকছে না, প্রোটিনটা থাকছে। এবং সে আমাদের শরীরে আবার একটা ইমিউনিটি সৃষ্টি করছে, মেমোরি তৈরি করছে, যাতে সে আবার যখন সত্যি যদি কখনো এই রোগটা আমাদের শরীরে ঢোকে সে আমাদের মেমোরিতে সেটা থাকবে, সেটাকে চিনে নেবে এবং এটার বিরুদ্ধে লড়াই করবে। ঘটনাটা সেটা। তো যে কোনো প্রোটিন যখন এক্সট্রা ঢোকে সেই প্রোটিনের থেকে আমাদের যে কোনো প্রোটিন থেকে কিন্তু একটা অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, এনি প্রোটিন। ওকে, আমি একটু আসবো, আর একজন বন্ধু অপেক্ষা করছেন, একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি। হ্যাঁ, জিরানা থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। আমি জানি যে কোভিড-19 ভ্যাকসিনটা হতে পারে যেতে পারবো না, জীবিকা ভোক্তার লিগে পাবো না। ওকে, সঙ্গে থাকুন দর্শক বন্ধু, সঙ্গে থাকুন। আপনাদের জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, এক্ষুনি জিরানি থেকে যে বন্ধু ফোন করেছিলেন, এরকম নানান প্রশ্ন ভ্যাকসিন নিয়ে আপনাদের রয়েছে নিশ্চয়ই। কোথায় পাবো, কিভাবে পাবো, কে নেব না, এইসব নানান প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমরা একটা বিশেষ অনুষ্ঠান আপনাদের জন্য নিয়ে আসছি ডিডিকে আগরতলায়। ফলো করুন আপনারা। আর এই হয়তো নেক্সট উইকের মধ্যেই, আগামী সপ্তাহের মধ্যেই আমরা একটা বিশেষ অনুষ্ঠান আনবো, যেখানে একজন থাকবেন, বিশেষজ্ঞ থাকবেন, যিনি বলবেন আপনাদের ভ্যাকসিন সম্পর্কে নানান যে তথ্যগুলো রয়েছেন, সরকারি তথ্যগুলো, সেগুলো আপনাদের জানাবেন। কিন্তু আজ আমরা শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর ম্যাডাম গোপা চ্যাটার্জির সঙ্গে কথা বলছি। ম্যাডাম, আপনি বলছিলেন যে ভ্যাকসিন তো ঢুকলে এখানে কতটুকু বলেন, 69 থেকে 96% পর্যন্ত হতে বলছে, এখনো প্রুভ না, মাত্র শুরু হচ্ছে। কারণ আমরা ট্রায়াল হয়েছে অনেকগুলো, এই ট্রায়ালে দেখা গেছে মোটামুটি যেগুলোতে ভ্যাকসিন, আমরা ট্রায়াল কিভাবে করি, একটা গ্রুপকে আমরা মানে ড্রাই ভ্যাকসিন, মিছিমিছি ভ্যাকসিন দিই, একটা গ্রুপকে সত্যি ভ্যাকসিন দিই, তো তারপরে ওদের মধ্যে ইনফেকশনের রেট কেমন, এটা দেখেই তো আমরা একটা স্টাডি হয় সবকিছুই। তো যেটা বলছি না, কোনো সাইড এফেক্ট আছে কিনা, নিরাপত্তা, যে কোনো ভ্যাকসিনের পরেই কিন্তু যেটা আমরা দেখি, ডিপিটি দিলেও বাচ্চাদের একটা জ্বর হয়, লোকালি একটা রিয়াকশন হয়, ফুলে যায়, মাথা ব্যথা করতে পারে, মাসেল পেইন হতে পারে, বমির ভাব হতে পারে, তো এগুলি কিন্তু হতেই পারে, যে কোনো ভ্যাকসিন থেকেই হতে পারে। ম্যাডাম, কোভিড ভ্যাকসিন থেকে এখনো তো মানে গোটা বিশ্বে যেখান থেকে দেওয়া হয়েছে, এরকম ফ্যাটালিটি হয়েছে কিছু, এরকম কোনো তো রিপোর্ট নেই যে একদম ভ্যাকসিন দেওয়ার পর তার মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এরকম কিছু হয়নি। হতে পারে কোনো অ্যালার্জি হতে পারে বা কোনো সমস্যা হতে পারে, ফিভার হতে পারে, হ্যাঁ, 1-2 দিন একটু ম্যালিস থাকতে পারে, সেটা থাকতে পারে, সেগুলো সেরে ওঠার কথা, সেরে উঠছে। চলুন দেখি এবার কে আছেন। হ্যালো, নমস্কার, কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার, এডিনগর থেকে কে বলছেন আর কি জানতে চাইছেন বলুন। আমার নাম নিখিল সূত্রধর। নিখিল বাবু বলুন, কি জানতে চাইছেন? স্যার, আমার একটু প্রবলেম, ধরুন না একটু সকালে চাটা খেলে আবার যেন নিখিল বাবু আপনার সমস্যা, ভালো হয়ে যায়। নিখিল বাবু আপনার সমস্যা, হ্যালো হ্যালো, হ্যাঁ আমার সমস্যা। নিখিল বাবু, আজকে আমরা চাইল্ড স্পেশালিস্ট আমাদের সঙ্গে রয়েছে, তো আপনি আপনার যে সমস্যাটা বলে ফেলুন একবার, ম্যাডাম একটু অ্যাডভাইস দেবেন। কিন্তু আজ কিন্তু শিশুরোগ বিশেষজ্ঞ রয়েছেন। আমি ওই আমার গ্যাস বলে আমি আচ্ছা, ভেরি গুড। আর খেলে আমি দুদিন ভালো থেকে আবার দুপুরে একটু ভাত যদি খাই, ভাত খেলে আমার জন্য পেটটা যেন ফুলে। বুঝতে পেরেছি, আপনি সঙ্গে থাকুন। ভাত খেতে ইচ্ছা করে না, এরকম লাগে। বুঝতে পেরেছি, সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। ম্যাডাম, এই যে সমস্যাটা, এটা শুধু ওনার নয়, এটা একটা খুব কমন প্রবলেম আমাদের আরবান এরিয়াতে এখন। ওভার দ্য কাউন্টার আমরা এরকমভাবে এই যে গ্যাসের ট্যাবলেটের নাম করে বিভিন্ন ধরনের এইসব যে অ্যান্টাসিডগুলো বা এইসবগুলো পেন্টাপ্রাজলগুলো আমরা নিচ্ছি, খাচ্ছি, নাম জানি, কারণ কোনো বন্ধু খেয়েছিল, বাবাকে দিয়েছিল, মাকে দিয়েছিল ডাক্তার, খেয়ে নিচ্ছি, তারপরে এই সমস্যাগুলো হচ্ছে। এগুলো আপনারা কিভাবে দেখছেন, কি করার? বয়স কত বললেন ওনার? খুব বেশি বয়স হবে না, যদি বয়স জানতে চাইনি, তবে অ্যাডাল্ট উনি। আমি বলবো কি, দরকার ছাড়া খাবেন না, কেন খাবেন সেটাই বলবো। আবার আপনি এক্সারসাইজ করুন, কোন খাবার থেকে হচ্ছে সেটা অ্যাভয়েড করুন, খাওয়া একটু পরিমাণে কম খান। যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, GERD হয়, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, যেটা হয় খাওয়াটা যখন বেশি খাওয়া হয় তখন অনেকের ক্ষেত্রে যেটা ইসোফিগাসের খাদ্যনালীর ভালভটা লুজ থাকে, সেক্ষেত্রে রিগার্জিটেশন হয়, খাবার উল্টো চলে আসে, বারবার ঢেকুর হয়, সবাই এটাকে গ্যাস ভাবে। সেক্ষেত্রে পরিমাণে কম খেতে হবে, মাল্টিপল স্মল মিলস, খাওয়ার পরিমাণ কমিয়ে দিন, বারে বেশি খান। আমাদের সবাই কিন্তু আমরা মানে দরকারের থেকে অনেক বেশি খাই, ঠিক একেবারেই দরকার নেই সেটা খাওয়া। আপনি এক্সারসাইজ করুন, আর গলস্টোন আছে কিনা রুল আউট করুন, ঠিক পাথর আছে কিনা পেটে কোনো, আপনার লিভারের অবস্থা ঠিক কিনা, প্যানক্রিয়াস কেমন আছে, লিভার কেমন আছে,
গল ব্লাডার কেমন আছে এগুলো দেখুন। ম্যাডাম এই যে ওভার দ্য কাউন্টার ওষুধ খাওয়ানোটা অনেকেই বাচ্চাদেরকে খাইয়ে দেন, বাচ্চাদের তো আপনি যদি বলেন যে এই যে বিভিন্ন ধরনের গ্যাসিন ট্যাবলেটগুলো কি হয় আমি বলবো, কিন্তু একজন বন্ধু আছেন দেখিনি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি খয়রপুর থেকে বলছি। খয়েরপুর থেকে কে বলছেন বন্ধু, আর কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, আমার বোন একজন আছে উবাতি। আচ্ছা, ও বলতে পারে না, ওর বয়স 25। 32? হ্যাঁ হ্যাঁ, ওই ম্যাডাম তো জন্য বলছিলাম। হ্যাঁ, ওর চোখে দিয়ে জল পড়ে আর কানের ব্যথা হচ্ছে এই ওকে, চলুন আপনি সঙ্গে থাকুন। ম্যাডাম ছোট্ট করে একটা অ্যাডভাইস, আমরা আসলে শিশুদের বিষয়ে আসতেই পারছি না। সেটাই অ্যাডাল্ট চলে আসছে। 32 বছর যখন চোখে জল পড়ে, আপনি একজন চোখে আই ডাক্তার, একদম স্পেশালিস্টের চোখে সঙ্গে ডাক্তার কনসাল্ট দেখাবেন, করুন। অ্যালার্জি থাকতে পারে, চোখে ওখানে ডাক্তার দেখাবেন। সমস্যা হচ্ছে হয়তো। চলুন ম্যাডাম, বাচ্চাদের স্কুলে পাঠানো, আপনি এই প্রসঙ্গটা আমরা আলোচনার শুরুতে এনেছিলাম। এই মুহূর্তে যে গার্জিয়ানরা কনফিউজড রয়েছেন, একদম। অনেকেই বাচ্চাকে পাঠাতে চাইছেন পড়াশোনার জন্য, পাঠাতে পারছেন না, পাঠাতে হচ্ছে, স্কুল খুলে গেছে, কি করবেন? গার্জিয়ানের লেভেল থেকে আপনিও একজন গার্জিয়ান, আপনি একজন পেরেন্ট, কি করছেন, কি করবে প্যারেন্টসরা? স্কুলে তো এখন সপ্তাহে 3 দিন করেছে বোধহয় না সরকারি স্কুলগুলোতে, স্কুলে। তো কম স্টুডেন্ট পাঠানো হচ্ছে। এর মধ্যেও আমি বলবো আরো কিছু কম পাঠানো দরকার, মানে একদম 1/3 অফ দ্য স্টুডেন্ট যেতে পারে। ক্লাসরুমে ডিস্টেন্সিং করে বসুক, যেতেই যখন হবে ক্লাসরুমে ডিস্টেন্সিং করুক, একটা ডেস্কে একজন বসুক এবং জিগজ্যাগ বসুক, ঠিক, তাই না? এবং মাস্ক কন্টিনিউয়াস পরে থাকুক। সবাই যদি মাস্ক পরে থাকে, স্প্রেড হওয়াটা ভেরি আনলাইকলি। টিচার মাস্ক পরে থাকুক, স্টুডেন্টস মাস্ক পরে থাকুক, রেগুলার হ্যান্ড ওয়াশ করুক, একদম স্যানিটাইজার বলবো না, আমি হ্যান্ড ওয়াশই বলবো, বেসিন হাত ধুয়ে থাকুক, নেবে, জল একদম স্কুলে জল থাকে। ফ্রিকোয়েন্টলি 6-7 বার হাত ধোবে বাচ্চারা, এবং স্কুল চলাকালীন যথাসম্ভব হাত না ধুয়ে যাতে মাস্ক না খোলে, প্রপারলি টাইট মাস্ক পরে হাত নাকে মুখে না দেয়, সেটা সেই একই মেজার্স গুলো বড়দের জন্য যেটা ছোটদের জন্য ডিস্টেন্সিং মাস্ক, সেই যেটা আমরা আগে বলেছি, Okay, এটার সেই কোনো SMS বিকল্প নেই কিন্তু। ঠিক। এবার কে আছেন দেখিনি টেলিফোন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি জীবননগর বনকুমারী থেকে বলছি। বনকুমারী থেকে কে বলছেন, আর কি জানতে চাইছেন বলুন? আমার নাম বাবুল শাহ, আর ছেলের বয়স 9 বছর। হ্যাঁ বলুন বাবুল বাবু, কি সমস্যা? এই স্যার অনেক ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু অ্যালার্জি বড়ি খাওয়ালে ভালো হয়, না হলে অ্যালার্জিটা সবসময় হয়। কি অ্যালার্জি হয়ে কি সমস্যা হয় ওর, কি ধরনের অ্যালার্জি হয়? এই চুলকানি আর শরীর মানে আমনে তুলে রাখা। সারা শরীর? হ্যাঁ, একদম সারা শরীর, মুখ, হাত পা। মানে এটা কিসের থেকে হয় সেটা ডায়াগনোসিস হয়নি, মানে অ্যালার্জিটা কিসের থেকে হচ্ছে? না, কোনো খাওয়া, আমি তো নিরামিষ মাংস খাওয়াই না, তারপরে হয় আবার খাওয়াও, কোনো অসুবিধা নেই, কিন্তু মাঝে মধ্যে এরকম ভাবে হয় মানে সীমাবদ্ধ। ওকে, চলুন সঙ্গে থাকুন, আপনি দর্শক বন্ধু সঙ্গে থাকুন। ম্যাডাম এই যে ব্যাপারটা, এটা কি ডায়াগনোসিসের অভাব, মানে ধরতে না পারাটা যে কিসের থেকে হচ্ছে? কিছু একটা ট্রিগারিং ফ্যাক্টর আছে যেটা এখনো ধরা পড়েনি আমি বলবো। সেটাই। এছাড়া সবসময় কিন্তু স্কিন অ্যালার্জি, যেটা আর্টিকেরিয়া বলি আমরা ওটাকে, ভ্যাসকুলাইটিস আর্টিকেরিয়া, সেটা কিন্তু সবসময় থাকা কিছুতেই সম্ভব নয়। ওকে, হ্যাঁ, তাহলে ডায়াগনোসিসটা হয়নি আমি বলবো, অন্য কিছু আছে কিনা সঙ্গে। সেটা আপনি দেখুন, অ্যালার্জি টেস্ট হয়, বিভিন্ন রকমের স্কিন প্রিক টেস্ট হয় আজকাল, সেটা করতে পারেন আপনি, দেখান, দেখিয়ে ঠিক করে ডায়াগনোসিস হওয়া দরকার। তারপরে আপনার ব্লাডে টোটাল কাউন্ট দেখতে হবে, ইউসিনোফিল কাউন্ট বেশি কিনা, রিপিটেড ওয়ার্ম ইনফেস্টেশন হচ্ছে কিনা, কৃমি হচ্ছে আছে কিনা, কিনা পেটে, এগুলো সবকিছু দেখতে হবে। সবকিছু থাকলে কিন্তু রেগুলার আর্টিকেরিয়া একদম কারোরই থাকার কথাই না। ঠিক। তাহলে আলটিমেটলি ডায়াগনোসিসটা, মানে ডায়াগনোসিস বলতে পরীক্ষা নিরীক্ষাটা ঠিক একদম জায়গা মতো হচ্ছে না অ্যালার্জিতে, হলে পরে মানে কিসের থেকে ওর অ্যালার্জিটা হচ্ছে ফ্যাক্টর আছে যেটা ওকে সেটাকে বাদ স্টিমুলেট দিতে করছে, হবে। সেটা থেকে আগে হতে পারে উনি বলছিলেন নিরামিষ খায়, মাছ মাংস খায় না, মাছ মাংস থেকে নাও হতে পারে। হ্যাঁ, অনেক প্রোটিন, বেসন থেকে হতে পারে, রাজমা থেকে হতে পারে, বেগুন থেকে ঠিক, হতে পারে, ঠিক। অনেক রকম প্রোটিন থেকে হতে পারে অ্যালার্জি, অনেক সবজি থেকে হয়ে যেতে পারে, সেটা কোনো ব্যাপার না। মাছ মাংস ডিম থেকেই হবে এমন কোনো গ্যারান্টি নেই ব্যাপারটা। চলুন এবার কে আছেন দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার ম্যাম। নমস্কার। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি নন্দিতা দাস বলছি। আর নন্দিতা দেবী, বলুন কি জানতে চাইছেন? আমার মেয়ে
অদিত্রিদের। তো ওর বয়স হলো 3 বছর 7 মাস। আচ্ছা, ওর অ্যালার্জির প্রবলেম। ও কি ধরনের অ্যালার্জি হয় ওর? এই কিছুদিন পর পর মানে হাত পা চুলকালে গোটা গোটা বের হয়ে যায়। হুম হুম। আর এর মধ্যে চুলকানির মাঝখানে যদি ডিম খাওয়ায় তাহলে তো প্রচন্ড, তাহলে আরো বেড়ে যায়। আর শরীরটা প্রচন্ড দুর্বল। হ্যাঁ। লাস্ট ওয়েট মেপেছিলেন যখন, মনে আছে কত ছিল? হ্যাঁ হ্যাঁ। ওজন কত ছিল লাস্ট যখন মেপেছিল? 3.5 বছরে ওজন কত? 10-এর মধ্যে। 10-এর মধ্যে আছে। ওকে মোটামুটি ওকে, ঠিক আছে। নন্দিতা দেবী সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন ম্যাডাম। 3.5 বছর। আপনারও তাই 10 কেজি ওজন তেমন কোনো খারাপ নয়, ঠিক আছে, মোটামুটি ঠিকই বলবো ওজনটা আমি। ঠিকই আছে। হ্যাঁ, তার 14 হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু আপনার সেই একই কথা আমি আগের জনকে যা বলেছি, আপনার নিশ্চয়ই কোনো একটা অ্যালার্জেন আছে যেটাকে আপনি ডিটেক্ট করতে পারেন। ডিম তো বললেন আপনি, হ্যাঁ, ডিম তাহলে খেলে বেড়ে ডিম যায়। আপনি, হ্যাঁ, ডিমের প্রোটিনটা আপনার হচ্ছে না। এগ অ্যালবুমিনটা খুবই বড় অ্যালার্জেন, সেটাকে অ্যাভয়েড করতে হবে। এছাড়াও আরও কিছু হয়তো আছে যেগুলোকে আপনাকে নিজেকে ফাইন্ড আউট করতে হবে, করে আপনাকে অ্যাভয়েড করতে হবে। ঠিক, আসলে ডাক্তারবাবুর কাছে গেলে, চাইল্ড স্পেশালিস্টের কাছে গেলে, প্যারেন্টসদের সঙ্গে কথা বলে সেখানে তো একটা ডায়াগনোসিস করার চেষ্টা করা হয়। এই মুহূর্তে কে আছেন দেখে নিই একটু আমরা। আমাদের শেষ বন্ধু আজ টেলিফোনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিশালগড় থেকে বলছি, মণিগোপাল সাহা। বলুন শাহবাবু, কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি, বাচ্চাদের গলার পেছনে ছোট একটা গাঁটের মতো থাকে, এটা কিসের থেকে হয়? ওকে, চলুন সঙ্গে থাকুন, আপনি সঙ্গে থাকুন। নমস্কার। নমস্কার। গলার পেছনে গাট মানে হচ্ছে গিয়ে একটা গ্ল্যান্ড থাকে, সার্ভাইকাল লিম্ফ নোডটা এনলার্জ থাকে, অনেক ক্ষেত্রে পেইন থাকে না। কমনেস্ট কজ হচ্ছে মাথার স্ক্যাল্পের ইনফেকশন, খুশকি, খুশকির থেকে ইনফেকশন হয়ে গোটা। হয়তো অনেকে রিয়েলাইজ করে না সেটা, কিন্তু যেসব বাচ্চাদের মাথার পেছনে আমরা একটা সার্ভাইকাল গ্ল্যান্ড, এখানে 2-3টেও থাকে, অনেকে 2 সাইডে, তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে খুশকি থাকে। তাহলে আপনি সেটা দেখবেন বাচ্চার মাথায় স্ক্যাল্পে খুশকি আছে কিনা। স্ক্যাল্পে যদি না থাকে, আপনার গলার স্কিনে সেই হেডনেক এরিয়াতে কোথাও একটা ফুনসি, কোটা, পায়োডার্মা ইনফেকশন কিছু একটা, বা অ্যালার্জি কিছু একটা আছে যেটার থেকে ওই গ্ল্যান্ডটা ফুলে গেছে। তো ওই যেটা বেসিক রিজন, ওটা যেই কমে যাবে, ওইটা গ্ল্যান্ডটা কমে ট্রিটমেন্ট যাবে। হলে গ্ল্যান্ডটাও কমে যাবে। গ্ল্যান্ডটাও কমে যাবে। তো চলুন ম্যাডাম, খুব বেশি সময় নেই আমাদের হাতে। তো আপনি এই মুহূর্তে আমাদের যারা দেখছেন, প্যারেন্টসরা যারা দেখছেন, তাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আজকে যে গোটা অনুষ্ঠানটা আপনারা দেখলেন, ডক্টর গোপাচারাজি আমাদের সঙ্গে ছিলেন। আগামীকাল এই অনুষ্ঠানটা কিন্তু আপনারা ইউটিউবে পাবেন, ইউটিউবের দূরদর্শন কেন্দ্র আগরতলার পেজে আপনারা গেলে এই অনুষ্ঠানটা দেখতে পাবেন, সেখানে আপলোড করা হবে। পাশাপাশি আগামী সোমবার ঠিক রাত 8টায় এই অনুষ্ঠানটার আপনারা রিটেলিকাস্ট দেখবেন, পুনঃপ্রচার দেখবেন। গোটা অনুষ্ঠানটা আবার দেখতে পাবেন, ম্যাডাম কি বললেন, কি অ্যাডভাইস দিলেন আপনাদের। আর পাশাপাশি আরেকবার জানিয়ে রাখি, 21শে জানুয়ারি আগামী বৃহস্পতিবার দিন থেকে আপনাদের এই যে প্রিয় চ্যানেল ডিডি আগরতলা, তা কিন্তু ডিডি ত্রিপুরা হচ্ছে এবং 24 ঘন্টাই আপনারা কিন্তু আপনাদের এই চ্যানেলটি, প্রিয় চ্যানেলটি দেখতে পাবেন। বিনোদন, নিউজ, খেলাধুলা, আমাদের এই যে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, সবই আপনারা পাবেন, সবই দেখতে পাবেন ডিডি ত্রিপুরায় আগামী 21শে জানুয়ারি থেকে। ম্যাডাম, যেতে যেতে সবার জন্য কি পরামর্শ থাকবে? আজ পৌষ পার্বণ, অনেকেই ভরপেট খাচ্ছে। আমাদের একটা কথা আছে যে আজকাল বিদেশি ফাস্টফুড পেটে সয়, কিন্তু দেশি ফাস্টফুড মানে আমাদের এই পিঠে পুলি পেটে সয় না আজকাল। তো সবার জন্য কি পিঠে পরামর্শ খেলে পেটে থাকবে? সয় না। পিঠে গেলে পেটে সয় না। না, না সবার কিছু কারণ নেই। পিঠে পুলি তো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস, হ্যাঁ, লিমিটে খেতে হবে। এবার যাদের বয়স্কদের জন্য বলছি, অনেকে সুগার হয়তো বেশি থাকে, সেটার ক্ষেত্রে খেলে একটু সমস্যা, সুগার শুট করতে পারে। নেক্সট কয়েকদিন খাওয়া দাওয়া যদি কন্ট্রোলে রাখে, ঠিক হয়ে যাওয়ার কথা। এক্সারসাইজ করুন, এক্সারসাইজের কোনো বিকল্প নেই। ফাইনালি সবই সহ্য হয় যদি এক্সারসাইজ করা যায়। এক্সারসাইজ করা যায়, যদি সেটা যেটা খেলাম সেটাকে হজম করিয়ে দেওয়া যায়। আর ম্যাডাম, এই মুহূর্তে যেহেতু সিজনটা একটা হ্যাভক চেঞ্জ হয়েছে, শীত চলেই গেছিল, হঠাৎ করে আবার বেড়েছে একটু। একটা সংক্রান্তি স্পেশাল মনে হচ্ছে, একটা শীত একদম, ঠান্ডা এলো। সংক্রান্তি তো offer। এখানে বাচ্চাদের কিভাবে যত্নে রাখবে, যদি কিছুক্ষণের মধ্যে আপনি বলেন, আমাদের হাতে আর 2 মিনিট বাচ্চাদের সময় আছে। যত্ন, যেটা শীতের থেকে তো প্রোটেকশন নিতেই হবে, হ্যাঁ, কিন্তু রোদ লাগাতে হবে দিনের বেলা, যথাসম্ভব রোদ লাগাতে হবে। কারণ যেটা হয়েছে আমাদের এই এতদিনের করোনার সময়, স্কুল টুল বন্ধ, বেশিরভাগ বাচ্চা কিন্তু এখন আমাদের কাছে ভিটামিন D3 ডেফিসিয়েন্সি নিয়ে আসছে। আচ্ছা, 1 বছর বাচ্চারা ঘর থেকে বেরোয়নি, রুম থেকে বেরোয়নি, খেলাধুলো করেনি, কিন্তু দিনের বেলা বাচ্চাদের বের করুন। হ্যাঁ, সন্ধ্যার পরেও সন্ধ্যার পরে কম বের করলেও দিনের বেলা যখন রোদ থাকে, যাদের বাড়িতে উঠোন আছে, খোলামেলা জায়গা আছে, মাঠ আছে,
দিনের বেলা প্রচুর রোদে থাক বাচ্চা, ওকে, প্রোটেকশন নিক, সোয়েটার পরুক, মাথায় ঢাকা থাকুক, কিন্তু সানলাইট শুড বি এনজয়েড। ওকে, সানলাইটের কোনো বিকল্প নেই, অসুখ বিসুখের ক্ষেত্রেও বলবো আমি, তাই না? আচ্ছা, যে কোনো রকম ইনফেকশন যদি হয়ে থাকে, সানলাইট তো সবচেয়ে ভালো জিনিস সেটা থেকে। তো দিনের বেলা খেলাধুলো করুক, অ্যাক্টিভিটি করুক। আর সাধারণ সর্দি কাশি হতেই পারে, হলে কি আছে, হলে কমে যাবে, গরম জল খাওয়া আর প্যারাসিটামলে এক দুদিন জ্বর আসতেই পারে। আর খোলা বাতাসে খেলাধুলো করলে করোনা হবে না, আচ্ছা, তাই না? বদ্ধ ঘরে Unlikely, বরঞ্চ বন্ধ tension ঘরে হবে। এসিতে থাকলে হবে, তাই না? ক্লোজ সার্কিটে, খোলা বাতাসে থাকলে, মাঠে খেলাধুলো করলে বাচ্চাদের করোনা বা যে কোনো ভাইরাস ইনফেকশনের সম্ভাবনা কম। আর যদি একটু একাত্র সর্দি কাশি হয়তো ঠিক আছে, সেই যে বললাম যে কোনো প্রোটিন যখন আমাদের শরীরে যাবে, আমাদের প্রোটিন শরীর সেটার জন্য মেমোরি তৈরি করবেই, Okay. সুতরাং নেক্সট টাইম সেই মেমোরি ওটার বিরুদ্ধে লড়বেই। ঠিক, অসংখ্য ধন্যবাদ ম্যাডাম, আজকে আপনাকে অনেক কিছু জানলাম। রোজই আপনার থেকে জানি অনেক কিছু, অনেক বন্ধুরা অ্যাডভাইসও পান, পরামর্শ পান আপনার থেকে। আপনাকে বারবার আমরা চাইবো স্টুডিওতে। তবে আজকের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও, শুভরাত্রি। শুভরাত্রি, নমস্কার। দর্শক বন্ধুরা, হ্যালো সুস্বাস্থ্যের এই অনুষ্ঠানে আমরা বারবার চেষ্টা করি আপনাদের নানান বিষয়ে অ্যাওয়্যার করা, সচেতন করা, যে কিভাবে আমরা ডাক্তারবাবুর কাছ থেকে দূরে থাকতে পারি, ওষুধের থেকে দূরে থাকতে পারি এবং রোগ থেকে দূরে থাকতে পারি। ম্যাডাম, ডাক্তারবাবুরা আসছেন এই অনুষ্ঠানে, আপনাদের নানান রকম বিষয় জানাচ্ছেন। তো আমাদের লাইফস্টাইল চেঞ্জ করলে, আমাদের ফুড হ্যাবিটস চেঞ্জ করলে আমরা নিজেরাও ভালো থাকতে পারি, পাশাপাশি আমার পরিবারের ছোট্ট শিশুদেরকে ভালো রাখতে পারি। চলুন, আগামী বৃহস্পতিবার দিন আবার হয়তো আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও পৌষ পার্বণের অনেক শুভেচ্ছা আপনাদের। শুভরাত্রি, নমস্কার।